পুলিশের বিচার আপনি করবেন না কেন? আপনি যে কোনো হত্যার বিচার আপনি করবেন, কিন্তু আপনি যদি পার্টিকুলার অমুক বিচার তমুক বিচার নিয়ে আসেন, আপনি তো ইন্টারলিঙ্ক সব। এই যে জুলাই আগস্টের ঘটনা, জুলাইয়ের ঘটনা থেকে শুরু হইতে 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 সরকার অপসারণ হয়ে গেল, তারপরে পুলিশ হত্যার যে ঘটনাগুলা, এটা তো পুরা একটা সার্কেল। মানে কেন হইল সবটা আপনাকে বিবেচনায় নিতে হবে। এই যে প্রসিকিউটর চেঞ্জ হয়ে গেল, ওখানে আইসিটিতে বিচারের বিষয় আছে, সেই বিচারের ব্যাপারে কিন্তু আমরা এখন পর্যন্ত ঈশ্বরের কাছ থেকে খুব জোরালো কোনো বক্তব্য। বিচার হবে এক জিনিস, যেমন আজকে প্রথম আলোতে কালকে গেল আমাদের হোম মিনিস্টার সাহেব, ফাইন, সুন্দর বক্তব্য রাখছেন যে এটা 2 মাসের মধ্যে পুলিশ রিপোর্ট দিতে হবে। এই যে এরকম 2 মাসের মধ্যে পুলিশ রিপোর্ট দিতে হবে, 2 মাসের মধ্যে পুলিশ হত্যার রিপোর্ট দিতে হবে, একইভাবে 2 মাসের মধ্যে আইসিটির পুলিশ রিপোর্ট দিতে হবে বা তদন্ত রিপোর্ট, এই একইভাবে সবগুলো চলুক, সেটাই আমাদের প্রত্যাশা। মানে 5 তারিখ এই দেশের লোক ছিল সব শয়তান, 6 তারিখ থেকে যারা ক্ষমতা তারা ফেরেশতা হয়ে যাবে। এটা একটা আজগবি চিন্তা ভাবনা। অফকোর্স দুর্নীতি যদি করে থাকে, পাই টু পাই আপনারা ধরেন, পাই টু পাই তাদের বিচার করেন। তারা আছে দেশে, 1000 কোটি 100 কোটি, ধরেন না কেন? এখন তো নির্বাচিত সরকার, এত তড়িঘড়ি করে নির্বাচিত সরকার তো অনেক দায়িত্বপূর্ণ কাজ করছেন, তাহলে করেন না কেন, ধরেন না কেন? আমরা চাই, আমরা ওয়েট করি, দেখি। আসেন এবার পুলিশ, একটা ছোট ছোট জবাব দিচ্ছি। আপা বলছেন পুলিশের পোশাক বদল। পুলিশের পোশাক আমার কাছেও ভালো লাগে নাই। আচ্ছা, বদল করছে, ব্যাপক আলোচনা হয়েছে। আমি আর মাসুদ কামালও টকশো করছি এই পোশাক নিয়ে। সেখানে আমি বলছি, এই যে পোশাকটি নিয়ে এত আলোচনা হচ্ছে, এটা নাকি ওনার কাজ না বলে। আমি ভাই লজিক্যাল মানুষ, বাস্তবতায় আছি। রং পছন্দ হয় নাই আমারও, কিন্তু তার কাজ না, অ্যাবসলুটলি রং। অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে কি, একটা সরকার চলে গেছে আর একটা সরকার নির্বাচিত হয়ে আসবে, এর মাঝখানের সময়টা সে কমপ্লিট সরকার, পূর্ণাঙ্গ সরকার। একদম পূর্ণাঙ্গ সরকার বলতে যা বোঝায়, সে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং সে পুলিশের ডিসিশন নিতেই পারে, কিন্তু রাইট রং মানে কাপড় ভালো হইল কিন্তু অন্য প্রশ্ন। আসেন বিডিআর বিজিবি, বিডিআর এর নাম বদলে যখন বিজিবি লেখা হইল এবং পোশাক বদল হইল, আমি কোনো পত্রিকায় নিউজ দেখিনি এই বাংলাদেশে, কেউ এটা নিয়ে সমালোচনা করে নাই। বিডিআর আতঙ্কিত একটা নাম ছিল, বিডিআর বর্ডারে, সেটাকে আমি বিজিবি করে ফেলেছি। পোশাক পরিচয়কে কেউ কথা বলেনি, কেন বলেনি প্রশ্ন রাখলাম। এইবার আসেন অন্তর্বর্তীকালীন সরকারে ভালো কিছু কাজের কথা মাহবুব ভাই বলছে, অফকোর্স ভালো করছে, সেটা বলবো। আপা বলছে নির্বাচনের দিন খুব সুষ্ঠু হয়েছে। কেন সুষ্ঠু হইল? ওই জায়গাটায় যেতে হবে। তাহলে এক নির্বাচনের দিনই কি ইউনূস সাহেবের কমান্ড কাজ করছে? প্রশাসন তার কথা শুনছে আর বাকি দিন শোনে নাই? যদি প্রশাসন তার কথা শুনতো, তাহলে একদিনই সে ব্যবহার করবে, আর পিছের 18 মাস সে ব্যবহার করে নাই? সে কি পাগল? ওই একদিনই প্রশাসন কাজ করেছে, এবং ইউনূস সাহেবের সিদ্ধান্তে না, এটা প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে। যেহেতু সে চলে যাবে নিশ্চিত, সুতরাং একটা ভালো নির্বাচন দিয়ে তাই বিদায় করো। এই নির্বাচনের ফলাফল যাই হোক, নির্বাচনের দেশ চালাবো আমরা, সেটা ভিন্ন কথা। ইউনূস সাহেবের রিমুভালটা খুব জরুরি ছিল, যাদের কাছে সেটা তারা জানে। তা নাহলে একদিন ইউনূসকে সহযোগিতা করছে প্রশাসন ইউনূস সাহেবের কথায়, আর বাকি 17 মাস করলো না, এটা গ্রহণযোগ্য না। আমি টকশোতে বলেছিলাম যে ইউনূস সাহেব যে নির্বাচনটা দিতেছে একটা রক্তাক্ত নির্বাচন দিবে এবং উনি একটা নিকৃষ্ট নির্বাচন দিবে। এবং আমি আবার টকশোতে আমার সেই কথা উইথড্র করছি, কি যে আমি ভুল বুঝেছি, ইউনূস সাহেব ঠিকই বলছিল যে আমি বিশ্বের সেরা নির্বাচন দিব। কারণ ইউনূস সাহেব জানতেন যে আমি যেদিন আমার চলে যাওয়াটা নিশ্চিত হবে, সেই দিন আমি প্রশাসনের কোঅপারেশন পাবো। এবং 12 তারিখ নির্বাচন হয়েছে, সে বারবার বলছে একদিন আগেও না একদিন পরেও না। সুতরাং এই যে 12 তারিখ কনফার্ম করছে যে সে চলে যাবে, 13 তারিখ 14 তারিখে সে আর নাই, তাই কোঅপারেশন করছে নির্বাচনের জন্য প্রশাসন। অর্থাৎ একটু সম্পূরক এক লাইন বলে দিই, অসুবিধা নেই। সেটা হলো শুধু ইউনূস সাহেবের উপর এই নির্বাচন ডিপেন্ড করে না, এটা সেনাবাহিনীর উপর ডিপেন্ড করেছে। তাই বলতেছি, সেনাবাহিনী এইটার ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি ধন্যবাদে যাচ্ছি না, আমরা আজ যে বিতর্কটা আছি, ইউনূস সাহেবের কোনো রোলই ছিল না এই নির্বাচনে প্রশাসনের সহযোগিতায়। তার মানে হলো ওই একদিনই সে প্রশাসনের সহযোগিতায় পেয়েছে। আর যদি বলেন বাকি দিন পায় নাই কেন, প্রমাণ দিয়ে দিচ্ছি। কালের কন্ট্রাক্টে ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের রাষ্ট্রপতি সম্প্রতিকালে, সেখানে তিনি বলছেন তাকে কারা রাখছে, বলছে বিএনপির সহযোগিতা রাজনৈতিকভাবে আমি পেয়েছি আর আর্মির সহযোগিতা আমি পেয়েছি। তাহলে আওয়ামী লীগের নির্বাচিত যে রাষ্ট্রপতি, তাকে যখন এইভাবে প্রোটেকশন যারা দিছে, আর
ইউনূস সরকার হলো পুরাপুরি এন্টি আওয়ামী লীগ একটা গভর্নমেন্ট, ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত। তাহলে সে দুই জায়গায় নিশ্চয়ই কোঅপারেশন পাবে না একইভাবে, সিম্পল। তারপরে আসেন আরেকটা কথা বলছে ভাই, এই যেটা বলতেছিলাম যে ইউনূস সাহেব যে পূর্ণাঙ্গ সরকার এবং তার সিদ্ধান্তের উপরে সবাইকে অটল থাকতেছে, সে কারণেই 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন আসছে। সংবিধান মোতাবেক 2026-এর ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন নাই। আরেকটা কথা আসি, ভাইয়ের সাথে কোঅপারেট করতেছি আমি, এই মাহবুব ভাই, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর শুধু বিএনপির গভর্নর নয়, সে বাংলাদেশের ব্যাংকের গভর্নর। আর বাংলাদেশ ব্যাংকটা মানে হচ্ছে অর্থনীতির মূল চালিকা শক্তি, যেখান থেকে অর্থ নিয়ন্ত্রণ করবেন, অর্থনীতি বাস্তবায়ন করবেন, মুদ্রা ছাপানোর প্রয়োজনে ছাপবেন, তাতে মুদ্রাস্ফীতি হয় কিনা সেই খেয়াল রাখবেন, আপনি ডলার রিজার্ভেশনের চিন্তা ভাবনা করবেন, একটা বিশাল কাজ। এবং মুনসির সাহেব সম্পর্কে উনি যা বলছে এরপর কিছু বলার থাকে না। উনি আন্তর্জাতিক মানের একজন অর্থনীতিবিদ, প্লাস ওনার গুণকীর্তন উনি বললেনই যেটুক, 25 বিলিয়ন থেকে 35 বিলিয়ন করছেন ওনার সময়। এখন আসেন, আপনি যদি সরকারে আসেন আপনি অবশ্যই বদল করতে পারেন, কিন্তু আপনি যদি ভাবেন একটা দেশের সরকার টিকে থাকে অর্থনীতির ভিত্তির উপর, সেই অর্থনীতির ভিত্তির উপর টিকে যদি আপনি থাকেন, তাহলে আপনাকে আবু মনসুর সাহেবের আপনার পছন্দ নাই হইতে পারে, হ্যাঁ, যে ওখানকার যে থাকবে সে আমাদের প্রতি লয়াল হইতে হবে, কিন্তু সে একটা যোগ্য লোক। আমি তার যোগ্যতা অযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আনবো না, কিন্তু তার যে জায়গাটা আমি মিন করতেছি সেই জায়গাটা হলো নাম্বার 1, উনি একজন ব্যবসায়ী যখন ব্যাংকের দায়িত্ব পাবেন, শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওইটার না, টোটাল বাংলাদেশ সমস্ত ব্যাংকের বস হয়ে যান সে। তার মাথায় ফুল টাইম তার বিজনেস থাকবেই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাকে বলা হয় থাকবেই, আপনি এটা মাথার থেকে সরাতে পারবেন না। আমার মাথার থেকে আমি লয়ার সরাইতে পারবো না, আজিজ ভাই তার মাথার থেকে সরাইতে পারবে না, উনি সাংবাদিক, সুতরাং ওনার মাথায় এটা কাজ করবে। 3 নম্বর আসেন, উনি ব্যক্তিগতভাবে উনি একজন ঋণ খেলাপি, 89 কোটি টাকার ঋণ ওনার আছে। ওনার তো নৈতিক দায়িত্ব ঋণ রিকভারি করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হবেন, ইনি তো সমস্ত ব্যাংকের ঋণ খেলাপি কারা সেটা নিয়েও কাজ করবেন। আমি নিজে যখন ঋণ খেলাপি, তখন তো আমার নৈতিক সাহস ভয়েসটাই থাকবে না কমান্ড দেওয়ার যে আপনি ঋণ খেলাপি টাকা দেন, আমি নিজে ঋণ খেলাপি। তো আপনি জেনে শুনে ঋণ খেলাপি ঋণ রিকভার করার জন্য যে দরকার টাকা, সে টাকার দায়িত্বটা পুরো তাকে দিয়ে দিলেন, কারণটা কি? এটা আমার কাছে কোশ্চেন মার্ক। আপনি পারবেন না, অ্যাটলিস্ট সে সব দিক দিয়ে কোয়ালিফাইড, আমি ধরে নিলাম সুপার কোয়ালিফাইড, যেহেতু ঋণ খেলাপি, তার মানে কি একজন ঋণ খেলাপি ঋণ রিকভারি করে টাকা দিয়ে, সেই টাকার জায়গাটায় আমরা বসায় দিলাম তাকে, এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য হলো না, কোনোভাবেই হলো না। বিএনপিতে নিশ্চয়ই আরও যোগ্য লোক আছে এরকম ক্লিন, এই জায়গাটায় আমি দ্বিমত করছি এবং দ্বিমত রেখে গেলাম। জি, ধন্যবাদ। আমি আবারও জনাব মাহবুব আজিজের কাছে ফিরতে চাই। এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আসলে যেভাবে বিদায় দেওয়া হলো, অনেকে এটিকে মব বলে আখ্যা দিচ্ছেন। এখন আপনার কাছে কি মনে হয়, এটি কি আসলে স্বাভাবিক বিদায় নাকি আসলেই মব? জি, ধন্যবাদ। আমি আসবো আপনার এই প্রসঙ্গে। তার আগে রাজ্জাকি ভাই যে এই প্রসঙ্গে কথা বললেন, সেখানে আমার একটু কয়েকটি কথা আছে। সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার মাত্র গেল এবং তারা 17 বছরের ধারাবাহিকতায় ক্ষমতা এসেছিল, এই জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সমালোচনা করা যাবে না, এই কথার সাথে আমি একেবারে একমত নই। আচ্ছা, আমি বলি নাই যে সমালোচনা করা যায়, আমি বলছি যে তারা তাদের চ্যাপ্টারটা ক্লোজ করে চলে গেছে, এবং সেই কিভাবে ক্লোজ করেছে সেটাই কথা বলতে হবে। ক্লোজ করেছে খুবই দায় সারা ভাবে, এবং খুবই গণতন্ত্রহীনতা, দায়বদ্ধহীনতা এবং গোষ্ঠীবৃত্তির চূড়ান্ত রকমের প্রকাশ সেখানে আমরা দেখেছি যে মুক্ত চিন্তার উপরে আক্রমণ, গণমাধ্যমের উপরে আক্রমণ, এবং সেখানে তৎকালীন উপদেষ্টারা এখন গিয়ে নাকি কান্না কাচ্ছেন। তারা বলছেন তাদের সুন্দর সুন্দর বাংলায় শব্দ এখন আবার শুনতে পাচ্ছি, যে এই বাংলা শব্দগুলো আমরা 18 মাস শুনতে পারিনি। তখন তারা ওখানে দায়িত্বে বসে কি করেছেন? ডানপন্থাকে প্রশ্রয় দেওয়া ছাড়া, উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া ছাড়া। কার প্রশ্রয়ে 32 নাম্বার ভাঙে এবং এইভাবে বুলডোজার দিয়ে ভাঙে? তখন তারা করেছেন কি? তারা প্রত্যেকে কয়েকজন উপদেষ্টার সাক্ষাৎকারে শুনলাম যে আমি খুব দুঃখিত, আমি জানি আমি কি জবাবদিহি করবো, আমরা সারা রাত চেষ্টা করেছি।
কি চেষ্টা আপনারা করেছেন? আপনারা যখন একটা উর্বর ভূমি বানিয়ে দেন যেখানে উগ্রবাদ আস্ফালন করতে পারে, তারপরে সেখানে ভাঙচুর হয়, তারপরে আপনি বলেন আপনি কি করেছে, এখন আপনারা বিভিন্ন রকমের কান্নাকাটি করছেন। তো তখন আপনি পদত্যাগ করলেন না কেন, বা আপনি জানালেন না কেন যে এইরকম একটা ঘটনা ঘটছে? কোন সময়ে এরকম মুক্ত চিন্তার উপরে আঘাতটা আসে? ছায়ানটের উপরে হামলা, উদীচীর উপরে হামলা, কি হলো এই বিষয়গুলো? এবং সেখানে আমরা দেখলাম যে দেশ জুড়ে মুক্তিযুদ্ধের স্থাপনার উপরে হামলা, মাজারের উপরে হামলা। তখন এই প্রধান উপদেষ্টা কি করলেন? প্রধান উপদেষ্টা তো সবার আগে মবকে উস্কে দিয়েছিলেন। তিনি বলেছেন যে মব তো তোমার গ্রামেই আছে। এই কি বলে, মব না তো, ওই যে ফ্যাসিস্ট তো তোমার গ্রামেই আছে, আশেপাশে। মানে ফ্যাসিস্ট কারা? এই যে আপনি যারা ধরুন যে জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, শুরু থেকে আমরা অনেকেই বলছিলাম যে যারা জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনুন, বাকিদেরকে আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজে একটা সেই সুস্থ ধারা রাজনীতিতে আসতে দেন। তা না, আপনি সব সময় আপনি একটি বড় অংশকে, সমাজের বাইরের একটি বড় অংশকে রাজনীতির বাইরে রাখতে চাইলেন এবং সেই জায়গাতে জোর করে ডানপন্থাকে আপনি বিকশিত করতে চাইলেন। তার ফলাফল আমরা দেখছি জাতীয় সংসদে প্রধান বিরোধী দলকে, সাম্প্রদায়িক শক্তিকে, যা আমরা গত 70 বছর দেখিনি। সেখানে কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে আপনি প্রতিষ্ঠিত করে গেছেন। এবং আমরা যেই আলাপটা দিয়ে আজকে আলোচনা শুরু করলাম যে ইরানের এই যে ঘটনাগুলো, মধ্যপ্রাচ্যে বা ভাই যেটি বললেন যে যা যুদ্ধ হয়ে এক পাশে মুসলমানরা থাকে, এটা খুবই দুঃখজনক। এবং মুসলিমদের যে এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে হচ্ছে, আপনি দেখুন তাদের শাসন কারা করে। এক একজন 40 বছর ধরে লিবিয়ায়, ইরাকে, ইরানে, আফগানিস্তানে, পাকিস্তানে, এই পাকিস্তান 47-এর পর কখনোই কোনো সরকার, গণতান্ত্রিক সরকার 5 বছর টিকতে পারেনি। এই যে গণতন্ত্রের ব্যর্থতার কারণেই কিন্তু দেশগুলো ভুলুণ্ঠিত হচ্ছে। তাদের ওখানে নানান রকম সমস্যার কারণে আপনি যখন একটা দেশ নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু সে যুদ্ধে জড়াতে তার অনেক আপত্তি থাকে জনগণের। আপনার অনেক সময় নিজের দেশের সমস্যা লুকিয়ে রাখবার জন্যও কিন্তু অনেকে যুদ্ধের মধ্যে থাকে। যুদ্ধের নানান কারণ আছে, কিন্তু যখন আপনার দেশে একটা গণতন্ত্র থাকবে, যুদ্ধ হলেও কিন্তু সেই দেশ খুব গৌরবের সাথে সেটাকে অংশগ্রহণ করতে পারে যদি প্রয়োজন হয়। যুদ্ধ তো প্রয়োজনের সময় হতে পারে। অর্থাৎ এই যে মুসলিম দেশগুলোর গণতন্ত্রহীনতাও কিন্তু তাদের এই ব্যর্থতার কারণ। বলছি না যে আমেরিকা খুব ভালো করছে, আমেরিকাই সেই দুষ্ট চক্রের হোতা যারা ইসরায়েলকে লেলিয়ে দেয়। আপনি বিশ্বের বিভিন্ন দেশে দেশে মানবাধিকার খুঁজে ফিরে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ইসরায়েল যখন ফিলিস্তিনের এই মানবাধিকার বছরের পর বছর লুণ্ঠন করে, তখন কিন্তু যুক্তরাষ্ট্র কোনো কথা বলে না। কিন্তু এই বিষয়গুলো উত্থাপন করার প্ল্যাটফর্মটা কোথায়? সেই জাতিসংঘে। কারা করবে? মুসলিম দেশগুলো যখন এইভাবে পর্যুদস্ত, তখন তারা কিভাবে কথা বলবে? কারণ তাদের দেশেই তো এক একজন পরাক্রমশালী নেতা 40 বছরের জন্য বসে যায় এবং তারা কোনো গণতন্ত্রের কোনো তোয়াক্কা করে না। নানান রকম ফরম্যাটে সেখানে শোষণ চলতে থাকে। তো এই বিষয়গুলো আমরা যে 18 মাসে দেখেছি, সেইখানে আমাদের কোথায় কোথায় জানি এরকম ডানপন্থার একটা সম্প্রসারণ আমরা দেখতে পেয়েছি এবং সেটাই আমরা নির্বাচনেও দেখলাম। এবং আমরা খুব ইতিবাচকভাবে দেখছি যে বাংলাদেশের জনগণ শেষ পর্যন্ত কিন্তু সাম্প্রদায়িক শক্তির পক্ষে রায় দেয়নি। 2/3 আসনে বিজয়ী হয়ে যখন জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখন আমাদের কিছু প্রত্যাশা তাদের উপরে থাকেই। যেমন তাদের যে 31 দফার 8 নম্বর দফায় আছে যে কোনো গোষ্ঠীপ্রীতি বা দলীয় সংকীর্ণতা থেকে তারা বেরিয়ে এসে সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা যে বাংলাদেশ যে প্রশ্নটি আপনি করলেন, বাংলাদেশ গভর্নরের ক্ষেত্রে যে সিদ্ধান্তটি নিলেন তারা, এটা কি দলীয় দৃষ্টিভঙ্গির, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে তারা নিতে পেরেছেন? মোটেই না। যেই গভর্নরকে তারা নিয়োগ দিলেন, দিতেই পারেন, নতুন একটি দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা তাদের পছন্দ মতো লোকজনকে বসাবে, কিন্তু অন্য 8-10টা ক্ষেত্রের মতো বাংলাদেশ ব্যাংক কিন্তু নয়। আপনি পুলিশের আইজিপিকে পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংক মানে কিন্তু একটি রাজনৈতিক সংগঠন নয়, বা একটা পেশাদারি, কেবলমাত্র একটা পেশাভিত্তিক কোনো সংগঠন নয়। এটা কিন্তু পুরো রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোকে তারা
শৃঙ্খলার মধ্যে রাখার কাজে নিয়োজিত থাকেন। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বহু সমালোচনা করলাম, ভবিষ্যতেও করব, কিন্তু যেটি ভালো সেটিকে ভালোও বলবো। অন্তর্বর্তীকালীন সরকারের নানান ব্যর্থতার মধ্যে যে কয়েকটি সাফল্য আছে, তার একটি বড় সাফল্য হচ্ছে দেশের অর্থনীতিকে তারা একটা স্থিতিশীলতার মধ্যে নিয়ে রাখবার চেষ্টা করেছিলেন, তখন ব্যাংক লুটপাট হয়নি। এবং এই আহসান এস মনসুর সাহেব কিন্তু একজন খুব গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ, সারা বিশ্ব জুড়ে তার সুনাম আছে। তার মতো একজন মানুষকে হঠাৎ করে দুপুর 2টার সময়, উনি জানেনও না, এইভাবে অফিস ত্যাগ করাটা প্রায় বলা যায় ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো অবস্থা। এইটা কি উনি ওনার প্রাপ্য? ওনাকে তো ভালোভাবে বললে উনি তো নিজেই রিজাইন করে চলে যেতেন, উনি ওনার লোকজনের কাছ থেকে বিদায় নিতে পারতেন। আমরা যখন গণতন্ত্রের পথে যাত্রা করেছি, গণতান্ত্রিক মানসিকতা কিন্তু অন্যকে সম্মান দেওয়া, মর্যাদা